recapitulation. Recapitulation কি হচ্ছে hardness. কি আছে temporary hardness, আর একটা হচ্ছে কি permanent hardness. টেম্পোরারি হার্ডনেসের মধ্যে কি আছে বাইকার্বনেট, আর এখানে কি বলছিলাম সালফেট এন্ড ক্লোরাইড। এখন দেখো স্টুডেন্টরা অফেন এখানে ভুল করে যে কি কি হার্ডনেস আছে, একটা মেমোরিক শিখে দিই, সেটা হচ্ছে বিএসসি টপার বিএসসি হলো এখানে কি কি লিখব 8CO3 মাইনাস হলো SO4 2 মাইনাস Cl মাইনাস টপার PR P for POPER হলো এটা হচ্ছে টেম্পোরারি, আর PER যেটা লিখেছি এটা হচ্ছে পার্মানেন্ট। তাহলে টেম্পোরারি হার্ডনেস কে রিমুভ করার কি কি উপায় আছে বলো তো, মুখস্থ আছে নাকি সব ভুলে গেছে? এই মদ মস্তি করে সব ভুলে গেছে, ঠিক আছে, মনে নেই, এগুলো পার করে দিতে হবে পড়ানো পাওয়া। তাহলে টেম্পোরারি হার্ডনেসের মধ্যে কি আছে, একটা হচ্ছে বয়েলিং হয়েছে, আরেকটা কি আছে ক্লার্কস মেথড, ঠিক আছে তো নাকি ভুল করছো? তাহলে বয়েলিং এ একটা হচ্ছে ফার্স্ট মেথড, এটা সেকেন্ড মেথড। বয়েলিং আমি কি করব, ধরো কার্বনেট ছিল, সে ফর एग्जांपल ক্যালসিয়াম বাইকার্বনেট, এটাকে কি করলাম ক্যালসিয়াম কার্বনেট, এটা সলিবিলিটি লেস, প্রেসিপিটেট করে গেল, প্লাস এটা তো আগে দিন পুলিশ আমার মনে হয় না এটা লেখার দরকার আছে। আরেকটা কি আছে ক্লার্কস মেথডটা কি ক্যালসিয়াম, আচ্ছা এখানে হবে অ্যাকচুয়ালি এটা যদি আমি এখানে ইকুয়াল টু দিচ্ছি না H2CO3 তো আর কি হবে, আচ্ছা প্লাস এখানে একটা CO2 দেবো। হলো আরেকটা কি আছে ক্যালসিয়াম বাইকার্বনেটকে যদি বা ম্যাগনেসিয়াম বাইকার্বনেটকে আমি কি করতে পারি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমি হিট করলাম, তাহলে কি হবে ক্যালসিয়াম কার্বনেটের প্রেসিপিটেট করবে হলো, আর বাকিটা H2CO3 CO2 যা ইচ্ছা হবে। এটা কি এক্সোথার্মিক রিঅ্যাকশন, রিঅ্যাকশন, তাই তো? তাহলে এখানে আর কি কি বেরিয়ে CO2 যা ছিল উড়ে বেরিয়ে যাবে, কিন্তু মোটা কথা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটটা প্রেসিপিটেট করে যাবে হলো। আর কি ছিল আচ্ছা পার্মানেন্ট হার্ডনেসের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, পার্মানেন্ট হার্ডনেসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি যে কি মেথডে উপায় করতে পারি। ধরো তোমার কাছে MCl2 আছে, Na2CO3 দিয়ে দিলাম, তাহলে কি হবে MCO3 এটা তৈরি হতে পারে প্লাস 2NaCl, এটা সলিউবল হলো, আর এটা কার্বনের হিসাবে প্রেসিপিটেট হয়ে যাবে। এস হলো এটা প্রেসিপিটেট করে গেল, যে কোনো কার্বনেটের সাথে আমি হিট করে দিতে পারি। যদি আমার NSO4 থাকে, দেখা যাচ্ছে
হলো, এখনো দেখা যাচ্ছে, এরপরে দেখা যাবে না, তাই তো? তাহলে এখানে কি হবে, এখানে কার্বনেটের প্রেসিপিটেট দিব, তার মানে MCO3 প্রেসিপিটেট করলো আর Na2SO4, তাই তো? তার মানে এগুলো সব প্রেসিপিটেট করে যাবে। এটা ছাড়া এই দুটো তো আমি দেখলাম, আর কি আমি দেখেছিলাম, একটা হচ্ছে ক্যালগন প্রসেস, এটা হচ্ছে প্রসেস 1, এটা এবার কি আছে, ক্যালগন প্রসেস, ক্যালগন প্রসেস। তাহলে যদি আমি ক্যালগন প্রসেসটা দেখি, তাহলে ক্যালগন প্রসেসে আমি কি দেখতে পাবো, এখানে কি ছিল দেখো, আমি কি করে লিখছি, ক্যালগনের ফর্মুলা এরকম করে আমি লিখবো, Na2Na4P6O18। বেসিক্যালি এটা কি, বেসিক্যালি আচ্ছা এরপর আর দেখা যাচ্ছে না, তাই তো? এই পর্যন্ত দেখা যাচ্ছে। এইটা হচ্ছে ক্যালগনের নিচে আর কিছু লিখিনি, এদিকে দেখ ভালো করে, এইটাই একমাত্র হচ্ছে রিপ্লেসেবল, এই দুটো সোডিয়াম, এই সোডিয়াম 4টা এখানে কিন্তু নন রিপ্লেসেবল, হয়েছে? এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ইকুইভ্যালেন্ট টু Na6P6O18 হলো। আরেকটা হিসাবে কি লিখতে পারি, আরেকটা লিখতে পারি Na3PO3 দেখো, দেখতে পেয়েছো? এটাকে কি বলবো, সোডিয়াম হেক্সা মেটাফসফেট, ঠিক আছে? দেখা গেছে, তার মানে এইটাই একমাত্র রিপ্লেসেবল। সুতরাং যদি আমার রিঅ্যাকশন হয় ক্যালগন প্রসেসে, এইখানে আমি একটু রিঅ্যাকশনগুলো লিখে দিই। আচ্ছা, এটা একটু কাটা পড়ে গেল, তাহলে রিঅ্যাকশন কিরকম হবে, তাহলে Na2 Na4P6O18 প্লাস MCl2, এটাকে কি হবে, এখানে কি দেখো, এটা হচ্ছে ডাইভ্যালেন্ট, যদি ধরে তাহলে Na4P6O18, তাই তো? এটা যদি এমটা কি হতে পারে, ক্যালসিয়াম হতে পারে, আর কি হতে পারে, ম্যাগনেসিয়াম হতে পারে, তাই তো? এটা ক্যালগন প্রসেস ডিডিসি। এত অনুসন্ধান কিসে চলছে, মার্কে মেসেজ করে ঠিক আছে? এটা ছাড়াও আমরা কি কি পড়েছিলাম, এটা ছাড়াও আমরা পড়েছিলাম যে আয়ন এক্সচেঞ্জ মেথডস, রাইট? আয়ন এক্সচেঞ্জ মেথডস, কি কি আয়ন এক্সচেঞ্জ মেথডে, ইনঅর্গানিক মেথডস আর অর্গানিক মেথডস। এটার মধ্যে রেজিনস পড়েছিলাম, ক্যাটায়ন এক্সচেঞ্জ, অ্যানায়ন এক্সচেঞ্জ, আর ইনঅর্গানিকে কি পড়েছিলাম, পারমোটেট। মনে পড়ছে পারমোটেট নাকি ভুলে গেছো? NaAl SiO4 Na2 লিখা হবে, SiO4 না, ঠিক আছে? এর মধ্যে দেখো একটা জিনিস বুঝতে পারবেন, একমাত্র এটাই হচ্ছে রিপ্লেসেবল। এইখানে এটা ছিল রিপ্লেসেবল, ঠিক আছে? এটা কিন্তু বাকিটা কিন্তু রিপ্লেসেবল নয়, ঠিক আছে? তার মানে এইভাবে রিঅ্যাকশনগুলো লিখে যেতে হবে। আর কি আছে, একটা হার্ডনেসের, এটাকে আমরা রিপ্রেজেন্ট কিভাবে করব,
বলতে এটাকে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করা হয় কিভাবে, a থেকে z দিয়ে। এরপরে আরেকটা কি ছিল যে আয়ন এক্সচেঞ্জ মেথড, আর আমি দুবার করে বলছি না, হলো। এরপরে আছে 4 নম্বর ফর্মুলা ফর বাড়িতে আয়ন এক্সচেঞ্জ মেথডে যেটা প্রসেসটা আছে, আগের ভিডিওটাতে আমি বলেছি, আগের নোটটাতেও দেওয়া আছে, কি করে রিঅ্যাকশন করে আর তারপরে কি করে আয়ন এক্সচেঞ্জটাকে রিজেনারেট করা হয়। মানে একবার ব্যবহার করলেই তো হবে না, সেটাকে রিজেনারেট করে আবার তাকে ইউজ করতে হবে। রিজেনারেশন প্রসেসও দেওয়া আছে, হয়েছে। সুতরাং সেই রিজেনারেশন প্রসেস একটু পড়ে নেবে, আগেটা রিভিল করছি না। ফর্মুলা ফর ক্যালকুলেশন অফ solubility, ঠিক আছে, or calculation of solubility, one of the solubility unit হচ্ছে ppm। solubility তোমরা প্রত্যেকেই পড়েছো, কত গ্রাম সলিউশনে দ্রবীভূত হয় বা সলিউবল হয়, ঠিক আছে। মনে রাখবে যে এখানে দুটো পারপাস আছে। এখানে আমরা কি ppm এর আগে ডেফিনিশনটা লিখে ফেলি। ppm এর ডেফিনিশন কি? রাইট সাইডটা দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না? সব দেখা যাচ্ছে, কোনটা দেখা যাচ্ছে? solubility, solubility parts of হলো ডেফিনিশন কি? amount of solute in যদি এখানে গ্রাম লেখো না, গ্রাম amount of solute গ্রামে লিখবো না, আচ্ছা ঠিক আছে। amount মানে এখানে weight লিখতে হবে, দেখো এখানে weight হলো divided by আচ্ছা weight of solution হলো into 10 to the power 6। এরকমটা কেন হলো একটু বোঝা যাক। ধরো তুমি হাইলি সলিউবল কিছু দিচ্ছ, সোডিয়াম ক্লোরাইড, যেটা কিনা উপরে গ্রাম পার 100 গ্রাম হবে, হলো। এবারে ধরো কারো সলিউবিলিটি আমি যদি বলি সলিউবিলিটি এক্সাম্পল, কেন এটা প্রথম কথা হচ্ছে ppmটা কেন প্রয়োজন পড়লো, হলো। এখানে দেখবে যে এটা কিন্তু ইউনিটলেস। একটা আমরা যারা ভুল করি সেটা হচ্ছে ধরো সলিউবিলিটি আর কিসে দেওয়া যায়, মোলারিটিতেও দেওয়া যায় সলিউশনের মোলারিটি। আমি কি লিখবো, এটা হচ্ছে মোলস পার 1 লিটার অফ সলভেন্ট, রাইট। মোলস অফ সলিউট, মোলারিটি ডেফিনিশন কি হবে ভালো করে দেখবে। মোলারিটি ডেফিনিশন কি? সলভেন্ট না সলিউশন? ওকে, তার মানে কি হবে মোলস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট in kg, ঠিক আছে। তো শিলে পড়া না সলিউশন এখানে দেখো, এখানে একটা অ্যাজাম্পশন আছে। এইটাতে বেসিক্যালি হয় কি, যখন মোলারিটি ক্যালকুলেট করে নিই, এইখানে যখন 1 লিটার লিখবো, উই অ্যাসিউম ইন অল অফ দ্য কেসেস যে সলভেন্টের যা ভলিউম সলিউশনের তাই ভলিউম। দিস আর অল আইডিয়াল সলিউশনস। সেজন্য তুমি নির্দ্বিধায় সলভেন্ট এবং সলিউশন এই দুই ক্ষেত্রেই একই লিখতে পারো। এখানে একটা আন্ডারলাইন অ্যাজাম্পশন আছে, এবং এই অ্যাজাম্পশনটা তোমাদের মূল কনসেপ্টের সমস্ত চ্যাপ্টারে ভ্যালিড, ঠিক আছে। তোমরা যে কথাটা বলেছো যে আমি যদি ধরো 6
চিনি দিই, সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, বা কোনো একটা আয়নিক সলিউট যদি আমি জলে দিই, তাহলে অবভিয়াসলি তার একটা ডেল্টা ভি ভলিউমে চেঞ্জ হবে। কেন হবে? ওগুলো আইডিয়াল সলিউশন নয় বলে। যদি আইডিয়াল সলিউশনই যদি হতো তাহলে কোনো হিট জেনারেশন হতো না, আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে কোনো ভলিউম চেঞ্জও হতো না। ঠিক আছে, তাহলে ওই রকম হলে তো আমাদের কত ভলিউম চেঞ্জ হচ্ছে এগুলো তো মেজার করা খুবই কঠিন। সেই জন্য মূল কনসেপ্ট চ্যাপ্টারে আমরা অ্যাসিউমই করে নিয়েছি এটার জন্য ডেল্টা ভি এর কোনো চেঞ্জ হবে না, আইডিয়াল সলিউশন, আয়নিক সলিউট নাও যা সলিউট না সব কিছু, আনলেস ইট ইজ মেনশন দেয়ার। ঠিক আছে, তাহলে এখানে একটা কি দেখে রাখবেন যে ওয়েট অফ দ্য সলিউশন। কেন এই কথাটা আমার কাছে ইম্পর্টেন্ট? কেননা কিছু কিছু ধরনের সলিড যেমন সোডিয়াম ক্লোরাইড যেগুলো হাই সলিউবিলিটি, তখন কি হবে? এটা অনেকটা করে চেঞ্জ হবে। এই ক্ষেত্রে আমরা পিপিএম কোথায় ইউজ করব? আমরা পিপিএম সেই ক্ষেত্রে ইউজ করব যেখানে সলিউবিলিটি খুব কম। সে ফর এক্সাম্পল 1 মিলিগ্রাম, তুমি যদি বলো যে সোডিয়াম ক্লোরাইডের সলিউবিলিটি কত, আমি সে ফর এক্সাম্পল বললাম 60 গ্রাম, ঠিক আছে, পার 100 গ্রাম অফ সলিউশন। ঠিক তো, এইভাবে তো সলিউবিলিটি বিচার করা হয়। 100 গ্রাম সলিউশনে আমার কতটা আছে। এইবারে দেখো তোমার কাছে ফিগারটা এখন কিন্তু অনেকটা তুমি বুঝতে পারছো যে 20 ফিগার, কিন্তু এরকমও আছে লেড, জিঙ্ক, এদের সলিউবিলিটি খুব 4। সে ফর এক্সাম্পল ওটা হচ্ছে 2 মিলিগ্রাম পার 100 গ্রাম। তাহলে 2 মিলিগ্রাম যদি হয়, এবার ভাবো দেখি এটা পার 2 মিলিগ্রাম বাই গ্রাম 0.000, অনেক কটা জিরো বসাতে হবে, সলিউবিলিটির একটা মাত্রা হবে, ব্যথা হবে। তো সেই জন্য আমরা করি কি, এটাকে 10⁶ দিয়ে গুণ করে 1 মিলিয়ন। যেমন কি এগুলো সলিউবিলিটি কীরকম হয়? 1 মিলিগ্রাম পার 1000, 1 কেজি, 1 কেজি। তাহলে কত হলো? 1 মিলিগ্রাম 10⁻³ নিচে কত হয়ে গেল? 1 কেজি মানে 1000 গ্রাম। তাহলে দেখো এবার ফিগারটা কি দাঁড়াচ্ছে? উপরে গ্রাম, উপরে মিলিগ্রাম, নিচে কেজি। তাহলে উপরে 10⁻³, নিচে আবার 10⁻³, নিচটা উপরে গেলে 10⁻⁶। এবার এই ফিগারটা মনে রাখা খুব কঠিন, কেন না 0.0000123 করে একটা ডিজিট আসবে। তো এটাকে আমরা কি বলি? 10⁶ দিয়ে গুণ করে, ঠিক যেমনটা করি পারসেন্ট, তাহলে ওটা প্রতি 100-তে, এখানে কি আছে? প্রতি মিলিয়নে। দ্যাট ইজ অল অ্যাবাউট কনভিনিয়েন্স। যেগুলো হাই সলিউবল সল্ট, ঠিক আছে, হাইলি সলিউবল সল্ট যেগুলো, সেগুলো সলিউবিলিটি আমরা বিচার করি কিসে? সেগুলোর সলিউবিলিটি ধরো ইন পার গ্রাম 100 গ্রামে কত, কিন্তু যেগুলো ছোট সেগুলোর ক্ষেত্রে মনে রাখতে অসুবিধা হয়, সেই জন্য পার্টস পার মিলিয়ন। ঠিক যেমনটা করে ধরো আমি যদি বলি, যেমন তোমাদের পরিচিত জিনিস যে বাতাসে নাইট্রোজেন কত আছে? 14%? কত? আমি বায়োলজি জানি না, 14 নেই না, 75% আমার মনে হয় বাতাসে। ইটস অ্যারাউন্ড 74%, রাইট? এবার আমি যদি তোকে জিজ্ঞেস করি যে বাতাসে হাইড্রোজেন কত আছে, তখন 0.00002% বলতে। ইনস্টেড ইফ ইউ সে ইট ইজ 2 parts per million, বলাটা সহজ। তাহলে নাইট্রোজেন বলার সময় যেগুলো সলিউবিলিটি হয় আমরা পার্সেন্ট বলছি, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন, এগুলো যখন ট্রেস অ্যামাউন্ট অফ যে গ্যাসগুলো আছে সেগুলো বলতে গেলে আমরা তখন পার্টস পার মিলিয়নে বলি। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ব্যাপার। পার্টস পার মিলিয়নের ডেফিনেশন জেনে গেছো। তাহলে এটার আরেকটা কি? তাহলে এক্সাম্পল হিসাবে কি লিখবো? যে x গ্রাম of solute dissolved in 10⁶ gram of solute.
এই জায়গাটা মুছে দিই, হয়ে গেছে।